মৃদু মৃদু হাওয়া বয়ে যাচ্ছে চারদিকে, একটু একটু ঠান্ডার সমারোহ। বাতাসে তুলির খোলা চুল উপচে পড়ছে কপালে, বারবার কানের পিঠে গুঁজে দিচ্ছে তুলি। একদমই বিরক্ত লাগছে না তার। এমন নির্মল প্রশান্তির হাওয়া মন ছুঁয়ে গেলে বিরক্তি আপনা আপনি পালিয়ে যেতে বাধ্য। গলায় জড়ানো কালো ওড়নাটা একটু টেনে নিল। পাশে আমরিন হাঁটছে। কলেজ থেকে ট্যুরে যে যাবে না এটা পুরো নিশ্চিত তুলি, কিন্তু এই সন্ধ্যায় রেল স্টেশন কেন এসেছে তা বুঝতে পারছে না তুলি। বহুবার প্রশ্ন করেও কোনো উত্তর মেলেনি আমরিনের কাছ থেকে। ড্রাইভার কলেজ গেটে নামিয়ে দিয়ে গিয়েছিলেন। অন্য একটা গাড়ি আসতেই আমরিন তুলিকে নিয়ে ট্রেন স্টেশন চলে আসলো। তুলির প্রশ্ন কানে ঢুকলেও সে যেন মুখে কুলু পেটে রেখেছে। হাত ঘড়ির দিকে তাকাতেই চোখে পড়ল 7:30। দ্রুত পা চালিয়ে তুলিকে নিয়ে সামনের দিকে এগিয়ে গেল আমরিন। হাতে তার ট্রলি ব্যাগ। তুলি ভ্রুকুচকে আমরিনের দিকে চেয়ে থাকা ছাড়া আর কোনো উপায় খুঁজে পাচ্ছে না। কিছুটা দূরে 3টা ছেলে ও 2টো মেয়েকে দেখে আমরিনের মুখে হাসি ফুটলো। পায়ের গতি বাড়িয়ে ওদের নিকটে এসে দাঁড়ালো। তুলিও পিছন পিছন এলো। আমরিনকে দেখে নিবিড় হালকা হাসলো। ধীর কণ্ঠে প্রশ্ন করলো, আসতে সমস্যা হয়নি তো? একদমই না ভাইয়া, কেমন আছেন আপনারা সবাই? নিবিড়, অন্তর, রিমি, পায়েল, সাগর সবাই হেসে একসাথে বলে উঠলো, আলহামদুলিল্লাহ। ট্রেন কখন আসবে? আরো আধা ঘন্টা অপেক্ষা করতে হবে। তুলি কাউকে চিনে না, তাই মুখ কাঁচামুচু করে একপাশে দাঁড়িয়ে রইল। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না সে, তবে এতটুকু বুঝতে পেরেছে ছেলে মেয়েগুলো আমরিনের পূর্ব পরিচিত। তুলিকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তুলির হাতটা ধরে সামনে আনলো আমরিন। সবার উদ্দেশ্যে বলল, ওর নাম ইস্তাক তুলি, আমার কাজিন। মুখ তুলে সবার দিকে এক নজর চাইলো তুলি। সবার মুখে প্রস্ফুটিত হাসি। ভীষণ অস্বস্তি বোধ করছে তুলি। স্টেশনে মানুষের সমাগম বেড়ে গেছে, গরম পড়েছে অনেক। নীরবতা ভেঙে পায়েল এগিয়ে এসে তুলির হাতটা ধরে বলল, মাশাআল্লাহ তুলি, তুমি তো তোমার নামের মতোই ভীষণ কিউট। ভয় পাওয়ার কিছু নেই, আমরা আদ্রর বন্ধু মহল, খুব 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 কাছের বন্ধু। অতিশয় বিস্ময় নিয়ে তাকালো তুলি। আদ্রর ফ্রেন্ড? তাহলে তুলি কেন এখানে এসেছে? আমরিন ওনাদের কাছে কেন নিয়ে আসলো? আদ্র কোথায়? শত শত প্রশ্নের ভিড় তুলির মনে। পায়েল আবারও হেসে বলে উঠল, জানি তোমার মনে অনেক প্রশ্ন, ছোট্ট মস্তিষ্কে এত চাপ দিও না তুলি। জাস্ট এতটুকু জেনে রাখো, আমরা সবাই সিলেট যাচ্ছি। অবাক হলো তুলি। আমরিনের হাত চেপে ধরতেই চোখের ইশারায় বুঝালো সব সত্যি। আমরিনের উপর আঘাত বিশ্বাস আছে তার। আর আদ্রর বন্ধুদের সন্দেহ করার কিছুই নেই। নিঃসন্দেহে আদ্র বন্ধু নির্বাচনে সচেতন। নিবিড়কে হাতির ঝিলে দেখেছিল আদ্রর সাথে। ট্রেন জার্নি করবে ভাবতেই তুলির মনে হাজারো খুশি বাধা বাঁধতে লাগলো। ট্রেনে আজ প্রথমবার চড়বে তুলি। তুলির আবেগী মন অপেক্ষায় আছে ট্রেনের, এবং খুব করে চাইছে মনের সদ্যপ্রেমের জন্ম দেওয়া মানুষটাকে। খানিক বাদেই স্টেশনে ট্রেন ঢুকতে দেখতে পেল তুলি। উচ্ছ্বসিত হওয়ার বদলে মনটা ছেয়ে গেল অন্ধকারে। ভেবেছিল আদ্র আসবে। নিবিড় তাড়া দিতেই সবাই উঠে দাঁড়ালো। আমরিনের হাত থেকে ব্যাগটা নিয়ে নিল নিবিড়। শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, উঠতে পারবে তো? নিবিড়ের দিকে তাকিয়ে আলতো হেসে আমরিন জবাব দিল, হ্যাঁ পারবো। তবুও যেন নিবিড়ের মন মানল না। আমরিনের এক হাত শক্ত করে মুঠোয় পুরে নিল নিজের এক হাতে। এত গরমের মাঝেও শীতল অনুভব করতে লাগলো আমরিন। এখন একটি অ্যাড চলবে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। ওয়ানেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা পিএসজি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার। খুব শীঘ্রই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে, এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজে অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন, অথবা গুগলে ওয়ানেক্স সার্চ করে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ওয়ানমারুফ ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত জেতার সুযোগ পান। নিবিড়ের দিকে তাকাতেই দেখলো অন্যদিকে মুখ ফিরে রেখেছে। তুলি পাশে দাঁড়িয়ে ভাবছে, এত ভিড়ের মাঝে কিভাবে উঠবে সে ট্রেনে ওঠার অভিজ্ঞতা তো তার নেই। ট্রেন থামতেই ভিড় যেন আরো বেড়ে গেল। মানুষ যেন প্রতিযোগিতায় লেগে পড়লো কার আগে কে উঠবে। ধাক্কা খেয়ে তুলি পড়ে যেতে নিলেও শক্ত করে আঁকড়ে ধরল কেউ। চোখের পলকে মিশিয়ে নিল একদম নিজের সাথে। সাগর তুলিকে উঠতে সাহায্য করতে এগিয়ে আসছিল, কিন্তু তুলির বাহুতে হাত রাখা মানুষটাকে দেখে আর নামলো না ট্রেন থেকে। ভয়ে আটকে আছে তুলি। চোখ বুজে থরথর করে কাঁপছে। কোমরে চাপ অনুভব করতেই চোখ মেলে দেখার আগেই আঁকড়ে ধরে কেউ ট্রেনে উঠিয়ে দিল তাকে। দৃশ্যমান হলো আদ্রর সুদর্শন চেহারাটা। নিমিষেই শুরু হলো বুকের ভেতরে কাঁপুনি। আদ্রও ঝটপট করে উঠে পড়ল ট্রেনে। তুলি এখনো তাকিয়ে ভ্যাবলাকান্তের মতো। নিজের চোখে বিশ্বাস করতে পারছে না আদ্র এসেছে। তির্যক চাহনি নিক্ষেপ করলো আদ্র। দাঁতে দাঁত চেপে বলল, এখানে দাঁড়িয়ে থাকলে ট্রেন থেকে ধাক্কা
ধাক্কা মেরে ফেলে দিব। আদ্রর কথায় হুঁশ ফিরে এলো তুলির। এই লোক কেন সবসময় হুমকি দেয়? কথাটা ভেবে একটা নিঃশ্বাস ছাড়লো। যা বুঝার বুঝে গেল। তবে প্রশ্ন জাগছে, সায়রা বেগমকে মিথ্যা বলে দুই ভাই বোন এমন প্ল্যান কেন করলো? ট্রেন চলতে শুরু করেছে। বারবার বেসামাল হয়ে পড়েছে তুলি। কোমল কণ্ঠে আদ্রর উদ্দেশ্যে বলল, আমি ট্রেনে কখনো চড়িনি। আমি কি নিজের হাতটা আপনার বাহুতে রেখে সামনের দিকে এগোতে পারি? তীক্ষ্ণ নজরে চাইল আদ্র। ভয়ে মুখ ফিরে নিল তুলি। সাথে সাথেই নিজের কোমরের স্পর্শ পেতেই মনে জড়ো হলো লজ্জা। আদ্র কোমরে হাত দিয়ে নিজের একদম কাছে টেনে নিল তুলিকে। সবার কাছে গিয়ে দাঁড়াতেই মিটমিট করে হাসতে লাগলো। আমরিন দেখেও না দেখার ভান করে বাহিরে তাকিয়ে রইল। তুলি আদ্রর হাত সরাতে নিলে আরো চেপে ধরলো আদ্র। লজ্জায় মরে যেতে ইচ্ছা করছে তুলির। আদ্রর থেকে ছাড়া পেতেই জানালার পাশে সিটে বসে পড়লো অনাশয়ে। একটু হেসে আদ্রও বসে পড়লো তুলির পাশে। ইতিমধ্যে ট্রেন ভীষণ গতিতে ছুটে চলেছে। বাতাসের দাপটে তুলির খোলা চুল আদ্রর মুখে আছড়ে পড়ছে। সিটে মাথা এলিয়ে আদ্র তুলি শ্যাম্পু করা চুলের সুবাসে হারিয়ে যাচ্ছে। তুলির কানে ভেসে আসছে একের পর এক হাসির সোরাগল। হঠাৎ অন্ত বলে উঠল, শোন শোন, আমার জীবনের এক বিশেষ অর্থাৎ সেরা মুহূর্তের কথা শোনাতে যাচ্ছি তোদের। পায়েল বলে উঠল, আর কত শোনাবি সেই বিশেষ কাহিনী? গলা ঝেড়ে অন্ত বলে উঠল, তুলি ও আমরিন তো শোনেনি, আমি ওদের শোনাবো। পুরো বন্ধু মহলের কাছে তুই আমার ইজ্জতের রফা দফা করছিস, কিন্তু তুই যে কতটা খারাপ সেটা শোনাতে হবে না? চোখ কটমট করে তাকালো পায়েল। নিবিড়, সাগর ও রিমি কানে হেডফোন গুঁজে নিল। দুজনের ঝগড়া শুরু হয়ে যাবে এখন। অন্ত পায়েলের চোখের দিকে তাকিয়ে বলল, এভাবে তাকিয়ে লাভ নেই। শোনো আমরিন, গত মাসের কথা। ইহা খুবই এক লজ্জাকর পরিস্থিতি ছিল। সকাল সকাল মা বলল, অন্ত আজ কিন্তু পাত্রী দেখতে যাব, তাড়াতাড়ি ওঠ। অবশ্য তখন 12টা বাজে, তবুও তা আমার জন্য সকালই ছিল। মায়ের টানা হ্যাসরায় কোনো রকম রেডি হয়ে গেলাম পাত্রী দেখতে। ইচ্ছে না থাকা সত্ত্বেও পাত্রী দেখতে সেই ছিল, পুরোই পাগল করা রূপ তাহার। বয়স হইয়া গেছে 27। এমন সুন্দর বউ পাইলে বুড়ো থেকে হইয়া যাবো আমি 17 বছরের যুবক। আহা, মনে মনে তো আমার লাড্ডু ফুটতাছিল। যখন আমাকে আলাদা কথা কইতে দিল, তখন আমি তো মেয়ের দিকে এক দৃষ্টিতে তাকাইছিলাম, প্রেমের ভাষায় মুগ্ধকর বলা যায়। পাত্রী আমার একটু কাছে মুখ আনতেই আমি তো শেষ। মেয়ে এত অ্যাডভান্স। নিজেও মুখটা এগিয়ে নিতেই মেয়ে ফিসফিস করে বলে উঠল, কইরা দাদা, আপনার অফিস খোলা, নেক্সট টাইম অফিস বন্ধ করে পাত্রী দেখতে যাবেন। অন্তর কথা শুনে ফিক করে হেসে দিল সবাই। তাল মিলিয়ে হাসতে লাগলো অন্ত। হাসতে হাসতে বলল, সেই মেয়েটা আর কেউ না, আমাদের পায়েল ম্যাডাম ছিল। এই মেয়ের চোখ যে এত খারাপ এটা সেদিনই বুঝতে পেরেছি। তোর মতো হারামি পোলার কাছে যে আমি বিয়ে বসছি এটাই অনেক। তুই তো এখনো শর্ট প্যান্ট পরে বাইরে চলে যাস। লোকে দেখলে দোষ নেই, আর আমি সত্যি বললে দোষ। হ্যাঁ, হাজবেন্ডকে তুই করে বলছিস? ক্লাসমেট বিয়ে করে কপালটাই পড়লো আমার, গুন্ডি মেয়ে একটা। ওদের কথা শুনে তুলি হাসতে হাসতে ঢলে পড়লো আদ্রর উপর। কি লাগাম ছাড়া কথাবার্তা। তুলির পেট ফেটে হাসি আসছে। চোখ রাঙিয়ে তাকালো আদ্র। সাথে সাথে গায়েব হয়ে গেল তুলির হাসিটা। তুলির কানের কাছে মুখ নিয়ে আস্তে করে দুষ্টু স্বরে আদ্র বলল, ওড়নাটা সামনে রাখো তুলা, ড্রেসটা একটু বেশি ঢিলা, যখন তখন হেলে পড়ো না। পিলে চমকে উঠল তুলির। আদ্রর মুখে এত ভয়ঙ্কর এক বাক্য শুনে চুপসে গেল তুলি। ওড়না পেঁচিয়ে দূরে সরে বসলো আদ্রর থেকে। কানে বারবার প্রতিধ্বনিত হচ্ছে বাক্যটা। ছি, আদ্রর নজর এত খারাপ। কথাটা মনে না রেখে কিশোরী তুলি আদ্রর সাথে কিছুটা ঘেঁষে বসলো। চোখ ছোট ছোট করে তাকালো আদ্র। তুলি ফিসফিস করে বলল, ছি, আপনার নজর এত খারাপ? আমি আগেই শুনেছি ডাক্তাররা লুচু হয়, আপনি তার প্রমাণ আদ্র ভাই। চোখ কপালে তুলে আদ্র চাপার স্বরে বলে, আমি কি তোমায় কামড় দিয়েছি নাকি চুমু খেয়েছি? অথবা এটাও তো বলতে পারি, বিয়ের আগে তোমার সাথে ফুলসজ্জা করেছি। আদ্রর লাগামহীন কথা তুলির রন্ধ্রে রন্ধ্রে শিহরণ জাগিয়ে দিল। দমে গেল তুলি। আদ্র যে কত বড় অসভ্য বেহায়া লোক বোঝা হয়ে গেছে তার। দূরত্ব রেখে বসতে নিলে সবার অগোচরে তুলিকে নিজের কাছে টেনে গলায় কামড় বসিয়ে দিল আদ্র। তুলি লজ্জায় চুপ হয়ে গেল। চোখ বড় বড় করে আদ্রর দিকে তাকিয়ে রইল। লাইটগুলো নিভিয়ে দিয়েছে কিছু সময় আগে। বাহিরের চাঁদের আলোয় আদ্রর চেহারাটা স্পষ্ট। তুলি যেন আর নিজের মাঝেই নেই। কি করলো এটা আদ্র? এখন হার্ট অ্যাটাক হলে তার দায় কি আদ্র নিবে? অপলক চোখে তাকিয়ে থেকে তুলির হাতটা চেপে ধরে আবারও আদ্র মুখ ডোবালো তুলির গলায়। ছোট্ট একটা চুমু খেয়ে সরে এলো অতি সন্তর্পণে। বন্ধ চোখ দুটো ধপ করে মেলে আদ্রর জ্যাকেটটা খামচে ধরলো তুলি। ছলছল চোখ নিয়ে শুকিয়ে যাওয়া গলায় প্রশ্ন করলো, কি করলেন এটা আদ্র? মুখের হাসির রেখাটা দীর্ঘ করে আদ্র একটু নত হয়ে জবাব দিল, অসভ্য বলার জন্য পারফেক্ট কারণ খুঁজে দিয়েছি। কম্পনরত হৃৎপিণ্ড নিয়ে ঘোর লাগা কণ্ঠে তুলি বলে উঠল, সত্যি আপনি অনেক অসভ্য আদ্র, শুধু তোমার জন্য। মুচকি হেসে বলল আদ্র। তুলি ডুবে গেল আদ্রর নেশায়। তার অযাচিত মন বলে উঠল, কোথায় ছিল এতদিন এত আবেগ, এত মাদকতা, এত মোহনীয় প্রেমময় দৃষ্টি? নিজেকে সামলে রাখা যে প্রচন্ড কষ্ট হয়ে যাচ্ছে। আজ যে তুলি আদ্রর এক অন্যরকম রূপের সাথে পরিচিত হলো, যেই রূপের প্রেক্ষাপটে বিবেচনা করে আদ্রকে অসভ্য খেতাব দেওয়া হয়, যেই রূপের প্রেক্ষাপটে বিবেচনা করে আদ্রকে অসভ্য খেতাব দেয়া যায়,
আদ্রর জ্যাকেট আরেকটু শক্ত করে খামচে ধরল তুলি। সবার দিকে এক নজর তাকিয়ে আদ্র নিচু গলায় বলল, জ্যাকেটটা ছিঁড়ে ফেলবে নাকি তুলারানী? এভাবে ধরে রাখলে সহ্যের সীমা যে অতিক্রম হয়ে যাবে, হৃৎপিণ্ডে যে প্রলয় হবে। ক্ষতবিক্ষত হৃদয়ের দায় কি তুমি নিবে? তুলির দৃষ্টি এখনো আদ্রর চোখে। আদ্রর সারা মুখে চোখ বুলাতে দ্রুতগতিতে স্পন্দিত হতে লাগলো হৃৎপিণ্ড। আদ্রর আকর্ষিত হামলাতে তুলি জমে বরফ হয়ে গেল, হাত পা ঠান্ডা হয়ে অসাড় হয়ে পড়ল। আচমকা আদ্রর বুকে মুখ লুকালো সে। হচকচিয়ে গেল আদ্র, থমকে গেল মুহূর্তের জন্য। পিঠে হাত রেখে ঘাবড়ে যাওয়া কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে তুলি? আমার হার্টের চিকিৎসা করে দেন ডাক্তার মশাই। আদ্রর বুকে মুখ ঘষে নিজের অজান্তেই কথাটা বলে বসলো তুলি। বুকে ঝড় শুরু হলো আদ্রর। নিজের সবটুকু শক্তি দিয়ে জড়িয়ে নিল তুলিকে। মাথায় আদ্রর স্পর্শ পেতেই রাজ্যের ঘুম ভর করলো তুলির দু চোখে। ভালোবাসার মানুষের বুকে ঘুমানোর সাধ্য কয়জনেরই হয়? তুলির হয়েছে সেই সুযোগ অজান্তেই। আদ্র একদৃষ্টিতে তাকিয়ে রইল বাহিরে। ছোট্ট তুলি তার মনে দহন সৃষ্টি করছে। এত বছরের জীবনে মনের দিক থেকে কঠোর হওয়া আদ্রকে বাধ্য করছে কোমল হতে। 17 বছরের কিশোরী কন্যা যে 27 বছরের যুবককে এলোমেলো করে দিচ্ছে, প্রতি মুহূর্তে অস্বাভাবিক করে তুলছে, তা যদি মেয়েটা বুঝতে পারত তবে হয়তো লজ্জায় লুকিয়ে যেত তার ভিতরকার সত্তা। আজকের চাঁদটা খুবই নজরকাড়া। চাঁদের ঝলমলে আলোয় সবকিছু স্পষ্ট। চোখে চশমা দিয়ে বাহিরের দৃশ্য অবলোকন করছে আমরিন। একবার যদি সম্মুখে দৃষ্টিপাত করত তবে চোখ বাঁধা পড়তো কারো চোখের মায়ায়। সবাই ঘুমালেও ঘুম নেই আদ্র, নিবিড় ও আমরিনের চোখে। আদ্র ব্যস্ততার বুকে ঘুমিয়ে থাকা মেয়েটাকে সামলে রাখতে। নিবিড়, সে তো চাঁদের ঝলমলে আলোয় আমরিনের মাথায় জড়াচ্ছে শতবার। 2 বছর ধরে ভালোবাসে আমরিনকে। হাঁটুর বয়সী মেয়েটাকে মনের কথা বলতে গেলেও বুক কাঁপে তার। বলবে বলেও বলা হয়নি কোনোদিন। হঠাৎ আমরিনের ঠোঁটের কোণে এক চিলতে হাসি দেখে বুকটা ধূপ করে উঠল নিবিড়ের। দৃষ্টি সরিয়ে নিল সে। পাশের সিটে তাকাতেই দেখতে পেল আদ্রর বুকে ঘুমন্ত তুলিকে। জিহ্বায় কামড় দিয়ে মাথা নিচু করে ফেলল নিবিড়। যেদিকেই তাকায় সেদিকেই সর্বনাশ। এখন তো তার মনে হচ্ছে প্রেয়সীর মাঝে হারিয়ে যাওয়ার সর্বনাশটাই বড্ড শ্রেয়। এক চিলতে হাসি আর অসম্ভব ভালো লাগা নিয়ে আমরিন আর চোখে নিবিড়ের দিকে চাইল। মনে মনে বলে উঠল, এতটাও বোকা আমি নই নিবিড় ভাই। ডুবে ডুবে যে জল খাচ্ছেন তা দিব্যি টের পাচ্ছি। ফোনটা বেজে উঠল আদ্রর। ফোন বাজার ঝংকার শব্দে অনেকেই কেঁপে উঠল। আবারও গভীর ঘুমে তলিয়ে গেল। এক হাত তুলির পিঠ থেকে উঠিয়ে কোনো রকমে ফোনটা পকেট থেকে বের করলো আদ্র। স্ক্রিনে চাইতেই মেজাজ খারাপ হয়ে যায় তার। ইচ্ছে করলো মোবাইলটা জানালা দিয়ে ফেলে দিতে। গম্ভীর স্বরে হ্যালো বলতেই কিছু একটা শুনে মেজাজ চওড়া হয়ে গেল আদ্রর। চোয়াল শক্ত করে ধীরকণ্ঠে বলে উঠল, সবকিছুর একটা লিমিটেশন আছে। নিজের সীমাবদ্ধতায় থাকো, নয়তো আমার চেয়ে খারাপ তোমার জন্য কেউ হবে না। আগে অধিকার পাওয়ার যোগ্যতা রাখো, তারপর না হয় হস্তক্ষেপ করো।